1789 থেকে 1914 এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে। কোন কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স, প্রথম জায়গাটা কি পলিটিক্স, তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে, এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, বাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম, বেটা তুই বললে আমি মেরে দিব, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্ট এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায়, বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে, করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব, আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওরকম অস্ত্র আছে, দিবে একটা মাইরা যা বেটা, ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে, একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি, এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছি কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করুন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের, বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি, ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে, চীনা বাদাম খায়, কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা, কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতি উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি, গাড়ি কোথেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবাসা না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন, আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংলার তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়দিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলা? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো না। আমিও এফেক্টেড হবো, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে XYZ হুএভার হি ইজ, আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না।
এক্স ওয়াই যে হোক না কেন, আমরা যাই সৎ যোগ্য ইমানদার মানুষ, সৎ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করে দেয়, আমিন। আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না, কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয়, উপকার হচ্ছে কি হয়, ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। আর শেষে গিয়ে আমি আপনাকে 5টা প্রশ্ন করবো। কয়টা ভাই? সেরা 5 জন, যে 5 জন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। 5টা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই 5টা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। দেখবো কে কতটুকু লেকচার শুনেছেন। কনক্লুশনটা এখন শোনেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা এবং 6 প্রযুক্তি। কটা বললাম? 6। এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশমনরা করে, ইসলামের দুশমনরা করে। এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচারে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এটা কায়েম করবেন। এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিষয়টা হবে, এই তো প্রশ্ন না? এই না বিষয়টা? মাঝখানে একটা সময় তাহলে বাকি। সামনেও দেখলাম কিভাবে যাচ্ছে, ঈসা ইবনে মারইয়াম আসবেন, ইমামুল মাহদী আসবেন, এই খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। তবে মাহদী আবার আছে কেন, অনেক মাহদী বের হচ্ছে, এগুলো মাহদী না। ভুলেও এসবের পাত্তা দিবেন না, একদমই পাত্তা দিবেন না। আমার কাছে শুনেন, এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে। মালহামা না হওয়া পর্যন্ত মাহদী আসবেন না। কি হওয়া পর্যন্ত? মালহামা মানে গ্রেট ওয়ার, বিশাল যুদ্ধ, একদম ম্যাসাকার যুদ্ধ, মানে 99% কম্পিউটার মারা যাবে। যোদ্ধা না 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবে, সবাই আশা নিয়ে যাবে ওখানে। কি নিয়ে হবে যুদ্ধ? ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, ইরাকের ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায়, ওই নীল নদ থেকে ফোরাত, এই পুরোটাই হোলি ল্যান্ড। তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। এখন এইসব মাহদীদের পিছনে ছুটবেন না। মাহদী আসবেন, যখন আসবেন আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফিক আহলুন নেফাক থাকে, তারা ইমাম মাহদীকেও সন্ত্রাসী বলে দিবে, আমার তাই মনে হয়। আল্লাহ মাফ করুক।